সে নাচতে নাচতে তার মতিকে খুঁজতে বেরিয়ে গেল। এর আমবাগান, তার কলা বাগান, সর্বত্র দাপিয়ে বেরিয়ে প্রায় বিকেল নাগাদ নাচতে নাচতে এসে পৌঁছলো গলাশির মাঠে। ধারে কাছে তখন কেউ নেই। এমনিতে এই মাঠের আশেপাশে কেউ থাকে না। দিনের বেলাও কাউকে বড় একটা দেখা যায় না। সন্ধ্যার পর তো কথাই নেই। তবে আমাদের রানী দিনে একবার করে এই মাঠে না এলে চলে না। মতি তার বড় প্রিয় ছাগল। সেই ছাগলের কানে কানে কিছু বললে সে ঠিক মনে রাখে। ঘর থেকে বের হওয়ার আগে রানী তাকে বলে রাখে, সাজের বেলা গলাশির মাঠে যাবি? আর ছাগল খোঁজার নাম করে আস্ত গ্রাম চষে বেড়ায় সে। গ্রামের প্রত্যেকের বাড়িতে গিয়ে প্রত্যেকের খবর নেয়। যার বাড়ি যখন যায় সেখানেই তার কিছু না কিছু জুটে যায়। কারো বাড়ি এক খাবলা পান্তা ভাত, কারো ঘরে মুড়ি, কারোর বাড়ি কাতলা মাছের পেটি ভাজা। বেশি সময় তো নেই বসা। যেখানে যখন যায় সেখান থেকেই খাবলা মেরে কিছু তুলে নেয়। আর ঠিক সাঁঝের সময় এসে পৌঁছয় গলাশির মাঠে। লোকে বলে এই মাঠে নাকি ভূত আছে, আর রানীর বড় ইচ্ছে ভূত দেখা। ভূত এসে তার গলায় দড়ি পড়াতে এলে সে আগে প্রশ্ন করবে, এত বড় মাঠটায় কাউকে আসতে দাওনি কেন বলো তো? এই মাঠে ফসল ফললে কত লোকের ঘরে ধান উঠতো বলো তো? কিন্তু দুঃখের বিষয় আজ অব্দি সে ভূতের দেখা পায়নি। মনিব ঠাকরাইনের আদেশে মতি রোজ এই শুকনো মাঠে বেজার মুখে বসে থাকে, আর রানী তাকে কোলে তুলে নিয়ে রওনা দেয় বাড়ির পথে। যাওয়ার সময় একটা দীর্ঘ নিঃশ্বাস ছড়িয়ে দেয় গোটা মাঠের বুকে। আজও সে মতিকে নেবে বলেই এসেছিল। তার রিন রিন নুপুরের আওয়াজ শোনা যাচ্ছিল বেশ দূর থেকে। মতি! দুবার ডাক দিল রানী, কিন্তু কি হলো কে জানে। আজ গলাশির মাঠের কোথাও মতি নেই। বুকটা কেমন ছ্যাঁত করে উঠল রানীর। মতির আবার কোনো বিপদ হলো না তো? মতি! মতি! আবার দুবার ডাকলো রানী। ঠিক তখনই কে যেন পিছন থেকে একটা কি যেন এসে তার গলায় চেপে বসল। ভয়ে চোখ বন্ধ করে নিল রানী। গলাশি ভূতের পাকানো দড়ি নাকি? কিন্তু না, এটা দড়ি না, আর বাঁধনটাও অত জোড়ালো না। ভয়ে ভয়ে নিজের গলায় হাত বুলিয়ে দেখল রানী। যা ভেবেছিল তাই, দড়ি না, আম পাতা, কদম ফুল, গাঁদা ফুল, মোটামুটি কুড়িয়ে বাড়িয়ে যা পাতা লতা ফুল পেয়েছে তাই দিয়েই একখানা মালা গেথে কে যেন পরিয়ে দিয়েছে তার গলায়। আর ফণিভূষণের মেয়ে রানীর সাথে এমন কাণ্ড করার বুকের পাটা রয়েছে একজনের, ফণির খাস সাকরে নিতাই বাগদির ছেলে গোড়া। ফণির যত গোপন কাজ কারবারের হিসেব সব নিতাইয়ের কাছেই আছে। তবে গোড়া ওসবের ধার কাছও মারায় না। গোড়া যে সত্যি সারাদিন কি করে বেড়ায় সে বোধ করি গোড়া নিজেও জানে না। রানী পেছন ফিরে দেখল গোড়া ঠিক তার পেছনে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে, আর মতি হারামজাদা তার কাঁধে চড়ে বসে আছে। এই, তুমি সাজের বেলা গলাশির মাঠে এসেছো কেন? জানো না এখানে ভূত আছে? তোমার গলা টিপে ধরবে। ঝনঝন করে বলে ওঠে রানী। আজ রানী সারাদিন যেখানে যেখানে গেছে গোড়া ঠিক তার আগে আগে সেই জায়গায় ঘুরে এসেছে। এটা রানী বেশ বুঝতে পেরেছে। শুধু আজ নয়, বেশ কিছুদিন ধরেই এই কাণ্ডটা হয় বটে। আজ এটার একটা হেস্তনেস্ত হওয়া দরকার। আর এটা কি ধরনের কাণ্ড? কথা নেই বার্তা নেই, গলায় মালা পরিয়ে দিল। ইস, কি মালার ছিরি! হাতের কাছে যা পেয়েছে
তাই দিয়ে একখানা মালা গেঁথে চলে এসেছে। কি হলো বললে না তো? এই সাজের বেলা এখানে কেন এসেছো? আরে ধুর, চোখের সামনে এমন পেতনি থাকলে ভূতে আবার কি করব? কি তুমি আমাকে পেতনি বললে? কত বড় সাহস! চোখ গোল গোল করে গালে হাত দিয়ে বলে উঠল রানী। পেতনি তো নাইলে এই সাজের বেলায় এই গগন খেদায় কোন মেয়ের সাহস আছে বলতো এই মাঠে আসার? নিজে তো একখানা পেতনি, তাই ভূতেরে ডরাও না। আমার তো খুব জিগালে, এবার নিজে কও দেখি, এই গলাশির মাঠে কেন আইলা? আমি তো আমার মতিকে খুঁজতে এসেছিলাম। সারাটা দিন যে কোথায় কোথায় ঘুরে বেড়ায়, মা গো, এরে নিয়ে আমি যে কি করব কে জানে। তারপর মতির দিকে তাকিয়ে প্রায় তাকে ভস্ম করে দেওয়ার মতো দৃষ্টি দিয়ে বলল, এই নেমে আয় হারামজাদা, আজ তোর একদিন কি আমার একদিন, নেমে আয় বলছি। মতি বেচারা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। সে বুঝতেই পারল না, সারা দিন মনিব ঠাকরাইনের সব আদেশ অক্ষরে অক্ষরে পালন করার পরেও এই একজন মানুষের কাঁধে ওঠার জন্য এমন কি দোষ হলো যে তাকে এই রোষ দৃষ্টি সহ্য করতে হবে। সে বেচারা কিছুই বুঝতে না পেরে অবোধ স্বরে ম্যা বলে ডেকে উঠল। রানী এবার খপাত করে মতিকে প্রায় খামচে নিজের কাছে নিয়ে গোড়াকে মুখ ভেঙচে রওনা দিল বাড়ির পথে। আরে আরে, আমার প্রশ্নের উত্তর খান তো দিয়া যাও। গোড়া দৌড়ে গিয়ে রানীর রাস্তা আগলে গিয়ে দাঁড়ায়। কি প্রশ্ন? এই যে মালা খান গলায় পড়ে ঘুরছো, তার উত্তর খান দিয়া যাও। হে ভগবান! নিজের ভুলে নিজের কপাল চাপড়ালো রানী। এতক্ষণ ধরে এত কথার মাঝখানে এই মালাটার কথা সে ভুলেই গেছে। এই বিচ্ছিরি মালাটা যে সে এতক্ষণ ধরে পড়ে আছে কি করে কে জানে। মালার কথা মনে হতেই সে এক টানে নিজের গলা থেকে মালাটা খুলে নিয়ে মতির গলায় পরিয়ে দিল। সে প্রথমটায় একবার ম্যা করে তীব্র প্রতিবাদ জানিয়ে তারপর বেশ সতেজ আম পাতা দেখে মনের সুখে চিবোতে লাগলো। পেয়েছো? হয়েছে? উত্তর পেয়েছো? রানী আবার ভেঙচি কেটে চলে যেতে গেল, কিন্তু পারল না। গোড়া আবার এসে রাস্তা আটকালো তার। রানী এবার বিশাল রাগ করে চোখ পাকিয়ে বলল, আরে এ ছেলের তো দেখি বেশি সাহস। জানো আমি কে? আমি হলাম গগন খেদার রানী। তুমি আমার পথ আটকাবার সাহস পাও কোত্থেকে শুনি? আমারে বিয়া করবা? অনেকদিন ধরে অনেক ধানাই পানাই হয়েছে। আজ বোধহয় গোড়া আসল কথাখান বলবে বলেই বেরিয়েছিল। এই কথা শুনে রানীর লজ্জায় লাল হয়ে মতিকে জড়িয়ে পালিয়ে যাওয়াই উচিত ছিল। তার বদলে সে তার বড় বড় চোখ আরো বড় বড় করে বলল, ও মা গো, ছেলের কথা শোনো। কোথাকার কোন এক বাগদির ছেলে এসে কিনা বলে গগন খেদার রানীকে বিয়ে করবে। ইস রে, রানী না হাতি, ডাকাইতের মেয়ে, ডাকাইত একখানা। কথাটা বলেই থমকে গেল গোড়া। ফণিভূষণ যাই হোক না কেন, গগন খেদার মানুষ কিন্তু রানীকে সত্যি রানীর মতোই দেখে। ফণিভূষণ চোর না ডাকাত নাকি সাধু, সে কথা রানীর সামনে কেউ কোনোদিন উচ্চারণও করেনি, গোড়াও করত না। নেহাত রানী এমন করে তাকে বাগদি বলল। রানীও কেমন থমকে যাওয়া মুখে দাঁড়িয়ে আছে। ছোটবেলায় সে জানতো না, আর আস্ত দিন পাড়া বেরিয়ে বেরিয়ে তার নিজের বাপের কাজ কারাবার সম্পর্কে একটু ধারণা তারও হয়েছে। তবে কেউ তো এমন করে মুখের ওপর কোনোদিন এসব কথা বলেনি, তাই আর কি একটু তো কষ্ট হবে। এই অপরাধে সে এক্ষুনি চিৎকার করে সারা গগন খেদার মানুষকে জড়ো করে ফেলতেই পারত, কিন্তু ভেবে দেখল দোষ তো সে একটা করেছে বটে। গোড়ার বাগদি হওয়া নিয়ে খোঁটা দিয়ে সে ঠিক কাজ করেনি।
তার নিজেরই জাতের কোনো ঠিক ঠিকানা আছে নাকি? সকালবেলা সে হারু গোসাইয়ের বাড়ি নবীদ খায়, তো দুপুরবেলা খগেন গোয়ালার বাড়ি পান্তা। নিজে দোষ করেছে বলে গোড়ার কথার কোনো ঘুরিয়ে উত্তর দিল না, কিন্তু এ কথার তো একখানা যোগ্য জবাব দিতেই হবে। বিয়ে করবে আমাকে? হুম। রানীদের বিয়ে করা অত সহজ নয়, বুঝলে? আমাকে বিয়ে করতে হলে তোমায় কিন্তু একখানা কাজ করতে হবে। কি কাজ? গোড়া অবাক হয়ে জিজ্ঞাসা করল। দেখো, রানীদের বিয়ে করা অত সহজ কথা নয়। রামচন্দ্র সীতামাকে বিয়ে করেছিল ধনুক ভেঙে। অর্জুন দ্রৌপদীকে বিয়ে করেছিল তীর ছুঁড়ে মাঝের চোখ গেঁথে। তুমি গগনখেদর রানীকে এমনি এমনি বিয়ে করবে? এমন হয় না বাপু। রানীর কথায় মনে মনে নিশ্চিন্ত হলো গোড়া। তাও ভালো, একেবারে নাকচ করে দেয়নি। তবে কোনো একটা গোপন কাজ হাসিলের চেষ্টা যে চলছে, সেটা বুঝতে পারল সে। তা কি করতে হবে? ঢিল ছুঁড়ে গোসাই বাগানের পেয়ারা পাড়তে হবে? ইস, এই কাজ করতে হবে তোমায় লাগবে নাকি? তোমাকে চাষ করতে হবে। কাম সারছে। গোড়া মাথায় হাত দিয়ে বসে পড়ল। এই সকালবেলা লাঙল বলদ নিয়ে মাঠে যাওয়ার মতো বিরক্তিকর জিনিস আর কিছু হতে পারে না। আজ পর্যন্ত গোড়ার বাপ মা হাজার বকাবকি গালিগালাজ, এমনকি অভিসম্পাদ দিয়েও লাঙলে হাত দেওয়াতে পারেনি। প্রেমে পড়লে না জানি মানুষ কি কি করতে হয়। তা কোথায় চাষ করব? আমার জমি কোথায়? কে আমার জমি দেবে? তোমার বাপ দেবে? একদিন না, যেখানে সেখানে চাষ করলে হবে না। আমি গগনখেদার রানী, আমি কি জেসে চাষিকে বিয়ে করব নাকি? হ্যাঁ, এখানে এই গলাসের মাঠে চাষ করতে হবে তোমাকে। গোড়া হাঁ করে চেয়ে রইল রানীর দিকে। সাজের বেলার হালকা আলো নিভে আসছে। এরপর আর কেউই থাকে না এই মাঠে। রানীও তার মতিকে নিয়ে দুলকি চালে বাড়ির পথে রওনা দিল। কিছু দূর গিয়ে আরেকবার ঘাড় ফিরিয়ে বলল, মনে থাকবে তো? এই গলাসের মাঠে চাষ করতে হবে কিন্তু। পারবে তো? যেদিন এই মাঠে ফসল ফলবে সেদিনই বিয়ে হবে আমাদের। রানী চলে গেল। খটখটে মাটি ফেটে চৌচির হয়ে যাওয়া গলাশির মাঠে একা একা বসে রইল গোড়া। হঠাৎ মনে হলো কে যেন কানের কাছে এসে বলে গেল, চাষ হবে নি রে, এই মাঠে চাষ হবে নি। চমকে তাকালো গোড়া। না, কেউ নেই। সকলের মুখে শুনেছে বটে, এ মাঠে বসে থাকলে এমনই সব অপয়া কথা ভেসে আসে। গোড়া একবার ভালো করে দেখবার চেষ্টা করল। না, কেউ নেই এখানে। এই মাঠে ফসল হবে নি গো, এই মাঠে ফসল হবে নি। রক্ত চায়, এ মাঠ রক্ত চায়। 12 জনের রক্ত নিয়েছে। তোমার শরীর থেকেও রক্ত চুষে নিয়ে ঝুলিয়ে দেবে খুঁটির উপর। এবার যেন মনে হলো 12টা কালো কালো মাথা মাঠের মাঝখানে ভেসে ভেসে বেড়াচ্ছে। একবার সামনে আসছে, আবার একবার পিছনে চলে যাচ্ছে। কি বিভৎস দেখতে! চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। জিভটা ঝুলে পড়েছে একদিকে, মুখ দিয়ে লালা গড়াচ্ছে। আর সেই বিভৎস মুখগুলো তার দিকে তাকিয়ে চিৎকার করে বলছে, এসব সত্যি নাকি তার মনের ভুল কে জানে। গোড়া মাটিতে পা ঠুকে বলল, আচ্ছা, কিসের ভূত? বললেই হইল। আমি চাষ করবো, এখানেই করবো।
আয় দেখি কে আছিস সামনে। এক বাপের বেটা হোস তো আটকে দেখা গোড়াকে। কালো কালো মুন্ডুগুলো যেন সারা মাঠে ঘুরতে লাগলো বন বন করে, আর চিৎকার করে বলতে লাগলো, ও মা গো, ছেলের কাণ্ড দেখো গো, এ আবার কি হইল? আজ সূর্য কোন দিকে উঠলো গো? এ কি কাণ্ড হইল গো? ভোরবেলা গোড়ার মা সবে উঠোনে গোবর ছড়া দিয়ে উনুনে আগুন দিতে যাবে, এমন সময় দুটো বলদের বাজখাই ডাকে চমকে তাকালো গোড়ার মা। এ কি দৃশ্য দেখছে সে! যে ছেলে এখনো বিছানা আঁকড়ে পড়ে থাকে, সে কখন কে জানে এক ফাঁকে বেরিয়ে একটা লাঙল আর দুটো বলদ এনে হাজির হয়েছে। নিজের চোখে সে বিশ্বাসই করতে পারছে না। ও গো, আমার কি হবে গো? গোড়ার মায়ের এই এক দোষ, ভালো হোক বা মন্দ, সবকিছুতে প্রথমে এরকম হাউমাউ করে কান্না না জুড়ে দিলে চলে না। আরে ধূপ তোর, একদিন কাজ করি না বলে গাল পারতে, এখন আবার আমার হাতে বলদ আর লাঙল দেখে চিল্লাচ্ছ কেন? কি সব সিঁদুর টিঁদুর দিতে হয় দিয়ে দাও দেখি, আমাকে এখন আবার মাঠে যেতে হবে। কাল মাঝরাত অব্দি ফণিভূষণের দলের সাথে ছিল নিতাই। ভোরের দিকে বাড়ি ফিরে সবেমাত্র শুয়েছে, এমন সময় ছেলে আর ছেলের মায়ের তাণ্ডবে ঘুমের দফারাপা হতে তিরিক্ষে মেজাজ নিয়ে ধূপধাপ পা ফেলে উঠোনে এলো নিতাই বাগদি। কিন্তু ছেলের হাতে লাঙল দেখে আর সে মাঠে যাবে শুনে খানিকটা নরম হয়ে বলল, তা এইসব জুটলো কোত্থেকে? কার ঘরে শীত দিলি? নিতাই ফণিভূষণের চেলাগিরি করে বলে গোড়ার সাথে তার বিশেষ সদ্ভাব নেই। কথা হয় তাদের ভাব বাচ্চে, নয়তো মাকে খাড়া করে। নিতাইয়ের কথা শুনে গোড়া বলল, তোমার বরকে বলে দাও গে, আমি কারোর ঘরে শীত দিইনি। আমার মুখে ভাতে দিদিমা যে হাড়খানা দিয়েছিল, তাই দিয়ে লাঙল আর বলদ দুখানা আনছি। না, উনি কারোর ঘরে শীত দেননি, নিজের ঘরে শীত দেন। আয় রে, অত মোটা চেন দাম জানিস কত? ওটা ভাঙিয়ে নাকি একখান লাঙল আর দুখান বলদ জুটাইছে। এই, তুই কোন শেখরার কাছে গেছিলি একবার নামখানা বলতো? তবে সোনাদানা আর লাঙল বলদের হিসাবের সেখানেই ইতি টানতে হলো, কারণ ততক্ষণে গোড়ার মা তেল সিঁদুর ধান দ্রব্য নিয়ে এসে হাজির। উলো দিতে দিতে ধান দুব্য ছড়িয়ে বলদ দুটোকে বরণ করতে করতে আবার এক প্রস্থ কান্নাকাটি চলল। ও গো মা, আমার তুমি বেঁচে থাকলে আজ দেখতে গো মা, তোমার নাতি তোমার দু হাড় দিয়া দোকান বলদ কিনে এনেছে গো। দিনে ছেলের আমার সংসারে মতি হইল গো। সেটা অবশ্য ঠিক, ছেলের সংসারে মতি হয়েছে, সেটাই সবচেয়ে বড় কথা। তার জন্য না হয় 2-10 টাকা লোকসান হলো। তা বলি, কাদের মাঠে যাওয়া হচ্ছে চাষ করতে? এই গগন খেদার আবার কার মাথার ব্যামো হইল যে তার মাঠে চাষ করতে দিল? তা কিছু টাকা পয়সা দেবে তো নাকি নাকি মাগনা খেটে আসা হবে? নতুন কেনা বলদ দুটোর শিঙে পমপমের বল ঝোলাতে ঝোলাতে গোড়া বলল, মা, তোমার বরকে বলে দাও, যে মাঠে চাষ করতে যাচ্ছি সে মাঠে চাষ করতে কারোর অনুমতি লাগে না। তবে অবশ্য পয়সা করি কিছু পাবো না, তবে ফসল যখন ফলবে তখন সবটাই আমার হবে গো, আমার। গোড়ার মা আর বাবা দুজনেই হাঁ করে ছেলের দিকে তাকিয়ে রইল। নিতাই ভাবল, এমন জমি আবার কোথায় আছে। তবে এই প্রশ্ন গোড়াকে করার আগেই সে বলল, গলাশির মাঠ গো, গলাশির মাঠ, সেখানেই যাচ্ছি চাষ করতে। গোড়ার মা বোধহয় কয়েক সেকেন্ড সময় নিল, তারপরেই ভয়ঙ্কর চিৎকার করে কেঁদে উঠল। নিতাই তার চেয়েও জোরে চেঁচিয়ে উঠে বলল, না হয়েছে তাই বলি, এই কত ভাগাকে কে চাষ করতে দেবে নিজের জমিতে? এ শালা তো মরতে যাচ্ছে।
তা বলি হঠাৎ এত টাকা খরচ করে মরার স্বাদ হইল কেন শুনি? কি করব, ডাকাতের স্যাঙাত বাপ হইলে অমন মরার স্বাদ জাগে। সাত সকাল বাপ ছেলেতে প্রায় লাঠালাঠি বেঁধে যাবার জোগাড়। তার আগেই অবশ্য গোড়ার মায়ের কান্নার চেঁচামেচি একটু সময়ের জন্য তারা থামতে বাধ্য হল। গোড়া তার মাকে জড়িয়ে বলল, আরে ও মা, কাঁদছো কেন গো? আরে ওখানে ভূত টুত তো আসে রাতের বেলা, আমি দেখেছি। আধার নামতেই 12টা বন্ধু আস্ত মাঠে নিচে বেড়ায়। ওই দেখো, এ ছেলে আবার গলাশি ভূত দেখে নিয়েছে। আরে এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও ওই ছেলেদের জল পোড়া খাওয়ানোর ব্যবস্থা করো। নিতাই বলে উঠল। তাই শুনে গোড়ার মা বোধহয় সত্যি সত্যি কাঁদতে কাঁদতে রওনা দিতে যাচ্ছিল জল পোড়া আনতে। গোড়া তাকে থামিয়ে দিয়ে বলল, আরে ও মা, পুরো কথাটা শুনবে তো মা। ও মাঠে চাষ না করলে আমাকে যে বিয়ে করবে না বলেছে। গোড়ার মা কান্না ভেজা চোখে খানিকক্ষণ থমকে তাকালো, তারপর বলল, কোন হতস্যারি মুখ করে বলেছে কথা? একবার তার নামটা বল। পেতনি। এই নাও, শুধু ভূত নয়, আবার পেতনিও আছে দেখি। তা পেতনির নামটা কি শুনি? রানী, আমার বাপের মনিবের কন্যা। নিতাই হঠাৎ করে চুপ করে গেল। গোড়ার মা কাঁদতে কাঁদতে থেমে গেল। ফণিভূষণের মেয়ে রানীকে গগন খেদায় পেতনি বলবে এমন সাহস কারণে। নিতাই মুখ কোঁচ করে ঘরের ভেতরে ঢুকে গেল। ছেলে যে কি বিপদ ডেকে আনতে চলেছে সে কথা আর কেউ বুঝুক আর না বুঝুক, নিতাই বেশ ভালোই বুঝেছে। ফণিভূষণ লোকটা যে কতটা বিপজ্জনক তা রানীর জন্যই গগন খেদার মানুষ কোনোদিন চোখে দেখেনি, কিন্তু নিতাই দেখেছে। নিতাই চেনে ফণি ঠগিকে। চোখের নিমেষে জ্বলন্ত মানুষের গলায় গামছার আগায় ঢিল বেঁধে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলতে দেখেছে সে। এর চেয়ে যে গলাশির ভূত ভালো। গোড়ার মাকেও বাধ্য হয়ে কান্নাকাটি থামাতে হলো। রানী নামটা শোনার পর যে মনের সুখে তাকে কেউ গাল পারবে তাও তো হবে না। এই গ্রামে কেউ কোনোদিন রানীর নামে কটু কথা মুখে আনেনি। কিছুই করতে না পেরে গোড়ার মা আবার উনুন ধরাতে বসে গেল। শুধু মনে মনে গজরালো, যেমন বাপ তেমন মেয়ে, দুটোই আমার জীবন একেবারে অতৃষ্ট করে তুলি। মায়ের কাছ থেকে আর কোনো সাড়া না পেয়ে গোড়া তার নতুন লাঙল বলদ নিয়ে চলে গেল গলাশির মাঠে। গগন খেদায় গোড়ার চাষের কথা চাউল হতে বেশি সময় নিল না। কাছে যাওয়ার সাহস নেই। সবাই জড়ো হয়ে দূর থেকে দেখতে লাগলো গোড়া তার বলদের কাঁধে লাঙল জুতে আপ্রাণ চেষ্টা করছে মাটি কোপাবার। যেমন শক্ত মাটি তেমনি অপটু চাষা আর তেমনি গোয়ার বলদ। তারা দুজন শুধু এক জায়গায় দাঁড়িয়ে তারস্বরে চেঁচিয়ে যায়। চাষা অপটু হলেও বলদ দুটো অপটু নয়। দিদিমার দেওয়া সোনার চেন ভাঙিয়ে বেশ ভালো জাতের বলদ কিনেছে গোড়া। তারা বোধহয় মাঠে দাঁড়িয়েই বুঝে গেছে এ মাঠে চাষ করা সম্ভব নয়। বহু যুগ হয়ে গেছে লাঙলের আঁচড় পড়েনি এ মাটিতে। আজ হঠাৎ এসে লাঙল বলদ নিয়ে দাঁড়ালেই হয় নাকি? বলদ দুটো তারস্বরে চিৎকার করতে লাগলো আর গোড়া প্রাণপণে তার লাঙল ঠেলার চেষ্টা করতে লাগলো। এক খাবলা মাটি উঠলেই সে আনন্দে চিৎকার করে দূরে দাঁড়ানো ভিড়ের উদ্দেশ্যে বলে, উঠিছে উঠিছে, মাটি উঠিছে, আরে দেখো দেখো সকলে। ওদিকে মাঠের বাইরে দাঁড়িয়ে সকলে কপাল চাপড়ায়। হায়রে গেল রে গেল, জোয়ান সমর্থ ছেলেটা ওকালে যাবার জন্য মাঠে এসেছে। এই ভিড়ের মধ্যে শুধু একজন মতিকে কাঁধে করে দূর থেকে গোড়াকে দেখে আর মিটমিটে হাসে।
দিনের আলো নিভে যেতেই ভিড় হালকা হয়ে গেল। মাঠের ধারে কাছে আর কেউই নেই। ফুটিফাটা ক্ষত বিক্ষত মাঠের মাঝখানে শুয়ে পড়েছে গোরা। লাঙলটা খুলে নিয়েছে বলদের কাঁধ থেকে। বলদ দুটো এখন শুধুই দাঁড়িয়ে আছে। আসলে এই মাঠের মাঝখানে দাঁড়িয়ে তাদের কি করা উচিত সেটাই বুঝতে পারল না। গোরার না হয় ক্ষুধা তৃষ্ণা নেই, আর তাই বলে কি বলদ দুটো থাকবে না? সেই সকাল থেকে তাদের কম পরিশ্রম যায়নি। তবু যদি সে পরিশ্রমে কোনো কাজ হতো, এক বিঘত মাটিও উঠেছে কিনা সন্দেহ। সারাদিন একটুও দানা পানি পড়েনি বলদ দুটোর পেটে। নেহাত বলদ বলে আর সদ্য পাওয়া মনিবের উপর দয়ায় তারা এখনো মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে। ক্লান্ত গোরা মাঝ মাঠে শুয়ে দম নিচ্ছে। হঠাৎ মনে হলো একটা দমকা হাওয়া এসে যেন ঢুকে গেল তার মুখে। একটা বিদঘুটে হাওয়া, তার সাথে বিশ্রী একটা গন্ধ। গোরার যেন বমি পেয়ে গেল। থরমর করে উঠে বসে দুবার ওয়াক ওয়াক করে বমি করার চেষ্টাও করল, তবে কিছু বের হলো না। কিন্তু বলদ দুটো হঠাৎ যেন ভীষণ ভয় পেয়ে চিৎকার করতে লাগলো। গোরা যত ওদের দিকে যায়, ওরা যেন তত ভয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছে। এক সময় হঠাৎ বলদ দুটো পিছনে ফিরে ছুটতে লাগলো। গোরা তাদের ধরবার জন্য দৌড় দিল, কিন্তু পারল না। ঠিক তার সামনে ভেসে উঠল একটা কালো রঙের মাথা। চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে, জিভটা ঝুলে পড়েছে। মুন্ডুটা যেন তার চারপাশে ঘুরপাক খেতে লাগলো। হবেনি, এই মাঠে ফসল হবে, সব মরে যাবে। এই মাঠে যে আসবে সে মরে যাবে, গলা দড়ি দিয়ে মরে যাবে। গোরা পিছিয়ে এসে হাঁপাতে লাগলো। নিজেই নিজের কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছে। যেদিন সে রানীর গলায় মালা পরিয়েছিল, সেদিনও তো সে এই মাঠে ভূত দেখেছিল। এরম করেই 12টা মুন্ডু শূন্যে নেচে বেরিয়েছিল মাঠে। তাহলে সেদিন তো এত ভয় পায়নি গোরা, বরং ভূতের সাথে রীতিমতো ঝগড়া করে দিব্যি গটগট করে বাড়ি চলে গিয়েছিল। কিন্তু আজ যেন কেমন অন্যরকম লাগছে নিজেকে। ভীষণ ক্লান্ত। আজ সারাদিন মাঠে প্রচুর পরিশ্রম গেছে। এত পরিশ্রম করার অভ্যাস গোরার নেই, তাই হয়তো একটু বেশি কাহিল হয়ে গেছে। জোর করে মনের জোর এনে লাঙলটা কাঁধে নিয়ে মাঠ থেকে চলে যাওয়ার চেষ্টা করল গোরা। যে লাঙলটা নিয়ে সে সকাল থেকে চাষ করছে, সেটা যেন একটা বিশাল পাহাড়ের মতো ভারী ঠেকল গোরা। ফেলে চলে যা, ফেলে চলে যা। এ লাঙলে চাষ হবে নি, এ মাঠে ফসল ফলবে নি। আবার সেই জিভ বার করা মুন্ডুগুলো গোরার চারপাশে ঘুরে ঘুরে বলতে লাগলো, না, লাঙলটা আর ঘাড়ে তোলার শক্তি নেই গোরার। লাঙলটাকে কোনো মতে ঠেলতে ঠেলতে নিয়ে চলল গোরা। পেছন থেকে সেই এক সুর ভেসে আসতে লাগলো গোরার কানে, হবে নি গো, হবে নি। মাঠে আর কখনো ফসল হবে নি, হবে নি। বাড়িতে ফিরতে না ফিরতে তার মা আবার হাউমাউ করে চিৎকার জুড়ে দিল, বাবা, আমার কি হইল গো? একদিনে আমার অমন সোনার টুকরো ছেলের কি হাল হইল গো? চোখ দুটো সে একেবারে লাল হইয়া গেছে গো।
সেটা অবশ্য গোরা নিজেও দেখলো আয়নায়। নিজের চোখ দেখে নিজেই ভয় পেয়ে গেল। সারাদিন রোদে চাষ করার ফল বোধহয়। চোখ দুটো যেন জবা ফুলের মতো লাল হয়ে গেছে। একটু খাওয়া দাওয়া করে ঘুমলেই ঠিক হয়ে যাবে হয়তো। আরে অত ভ্যান ভ্যান করে কেঁদোনি তো, মটকা গরম আছে। যাও যাও, একটু ভাত আনো, ক্ষুধা লাগছে। গোরার মা থতমত খেয়ে চুপ করে যায়। নিতাই নিত্যদিন এরকম করেই খেকিয়ে কথা বলে বটে, তবে গোরার এরকম স্বভাব ছিল না। ছেলে বড় হচ্ছে, পুরুষালী মেজাজ যাবে কোথায়। গোরার মা আঁচলে চোখ মুছতে মুছতে ভাত বাড়ল। ওরে আস্তে খারে। গোরা হাপুস হুপুস করে খেয়ে চলেছে, যেন সেই কতকাল ধরে খায়নি সে কিছু। খাওয়া প্রায় শেষ হয়ে এসেছিল। হঠাৎ কে যেন গোরার কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, হবে নি, এ মাঠে ফসল হবে নি রে। এ মাঠে কোনোদিন ফসল হবে নি, হবে নি। তুইও মরবি, মরবি, তুইও মরবি, মরবি। চমকে উঠল গোরা। কই, কেউ তো নেই ধারে পাশে। গোরাকে অমন করে চমকাতে দেখে তার মা বলল, কি হলো রে গোড়া, অমন করে চমকে গেলি কেন? তোর তা খানা বাসা, গায়ে একটু বল পাবি। গোরা আবার দুধের বাটিতে মুখ দিল। আবার কে যেন তার কানে কানে বলে ওঠে, হবে নি, এ মাঠে ফসল হবে নি রে। এ মাঠে কোনোদিন ফসল হবে নি, হবে নি। তুইও মরবি, মরবি, তুইও মরবি, মরবি। ভয়ের চোটে দুধের বাটিটা সরিয়ে রাখলো গোরা। আরে কি হইল কি? খেয়ে যা বাবা। যথারীতি গোরার মা আবার হাউমাউ করে কান্নাকাটি জুড়ে দিল। কিন্তু গোরা ততক্ষণে নিজের ঘরে চলে গেছে। ভাত খেয়ে হাত ধুয়েছে দায় সারা ভালো। কেমন যেন অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে যেন নিজের শরীরের ওপর আরো একটা শরীর চেপে বসে আছে। আজকের অতিরিক্ত পরিশ্রমে কি তাই হবে হয়তো। গোরা চলে গেল নিজের ঘরে। তক্ত বসে শুয়ে খালি এপাশ ওপাশ করে, ঘুম আর আসে না। রাত যত বাড়তে থাকে তত যেন অস্বস্তি বাড়তে থাকে। মাঝরাতে মনে হলো কে যেন তার উপর চড়ে বসে আছে, আর জোর করে তার কানের কাছে মুখ এনে বলছে, হবে নি, এ মাঠে ফসল হবে নি রে। এ মাঠে কোনোদিন ফসল হবে নি, হবে নি। গোরা বারবার তার মাথাটা সরিয়ে নিতে চাইছে, কিন্তু কে যেন জোর করে তার বুকের উপর চেপে বসে কানের কাছে মুখ নিয়ে বলে চলেছে ওই এক কথা। তখন প্রায় মাঝরাত। এমন সময় নিতাই বের হয় ফণিভূষণের সাথে। গোপন কাজ থাকে তার। সে মা কালীকে স্মরণ করে বের হতে যাচ্ছিল। এমন সময় গোরা ছুটে এসে তাকে প্রায় ডিঙিয়ে কুয়োর ধারে হড়হড় করে বমি করল। ঘেন্নায় মুখ বিকৃত করে নিতাই বলল, এলেন আমার নবাব পুত্তু। একদিন রোদে রোদে কি কাজ করলো, আর অমনি দেখো পেট গরম হয়ে গেছে। মাঝরাতে এসে কুয়োর ধারে বমি করছে। ছিল আমার কাজ কারবার সব মাটি করে। অন্যদিন হলে গোরাও একটা ভাব বাচ্চে উত্তর দিত, কিন্তু আজ যেন তার আর ঝগড়া করার ধৈর্য নেই, ইচ্ছেও নেই। লাল জবা ফুলের মতো চোখ তুলে একবার নিতাইয়ের দিকে তাকিয়ে আবার সে পেট চেপে বমি করতে শুরু করলো। গোরার মা নিতাইয়ের পিছু পিছু ঘুমটায় মুখ লুকিয়ে এসেছিল। এমন নিশুতি রাতে বেশি চিৎকার করে কান্নাকাটি করলে একটা কেলেঙ্কারি অবস্থা হবে,
আশপাশ থেকে লোকজন ছুটে আসবে। সেদিকে খেয়াল আছে গোড়ার মায়ের, তাই খানিকটা ইনিয়ে বিনিয়ে কেঁদে উঠে বলল, মা গো, কি কাণ্ড হইল গো! একদিনে আমার ছেলেটার কি হাল হয়েছে গো! এইটুকু তো খেলো তখন, সব বেরিয়ে গেল। ও গো, কি হবে গো? দুধটাও তো খেলোনি তখন। এই শেষ। কাল আমার মাঠে গেলে আমার মরা মুখ দেখবি, এই বলে দিলুম। গোড়ার মায়ের কথা শেষ না হতেই নিতাই খ্যাক খ্যাক করে বলে উঠল, সে চিন্তা তো আর নেই। যাবে কি নিয়ে? বলদ দুটো তো হারিয়ে এসেছে, আর চাষ করবে কি দিয়ে? চাষবাস হবে নি আগেই জানতাম। অন্তত বলদ দুটো থাকলে না হয় সেগুলো বেচে কিছুটা টাকা উঠে আসতো। সেগুলো বালি। নাও নাও, যাওয়ার সময় আর কান্নাকাটি করে অমঙ্গল বাঁধাতে হবে না। যাও। নিতাই আবার কপালে হাত ঠেকিয়ে মা কালীকে স্মরণ করে রওনা দিল। গোড়া এখনো কুয়োর তলায় বসে আছে। বমির সাথে যেন মনে হচ্ছে পেটের নাড়ি ভুড়িও বেরিয়ে এসেছে। এখন শরীরটা একটু হালকা লাগছে, কিন্তু ঠিক তখনই আবার কে যেন তার কানের কাছে এসে বলল, হবে রে, এ মাঠে ফসল হবে নি রে। গোড়া এবার জোর করে উঠে দাঁড়ালো। নিতাই চলে গিয়েছিল প্রায় সদর দরজার কাছে। গোড়া মাটিতে পা ঠুকে সেই দিকে তাকিয়ে বলল, যাব, আবার যাব। কালকে ওই মাঠে আবার যাব। ওই মাঠে আমি ধান ফলিয়েই ছাড়ব। দিন দিন গোড়ার অবস্থা সত্যি খারাপ হয়ে যাচ্ছে। বলদ দুটো আর নেই। দিদিমার দেওয়া সোনার চেন ভাঙানো টাকা এখনো কিছুটা আছে। চাইলে আবার দুটো বলদ কিনতে পারে সে, কিন্তু আর সে সাহস নেই, ইচ্ছেও নেই। প্রথম দিনের সেই উদ্যমটাই যেন হারিয়ে গেছে। গোড়া এখন নিজেই লাঙল নিয়ে মাঠে চাষ করে, বলা ভালো চাষ করার চেষ্টা করে। এই কদিনের এত পরিশ্রমের পরও কিছুই সেরকম হয়নি। এদিকে ক্রমশ তার স্বাস্থ্য ভেঙে পড়ছে। আজকাল যেন একসময় সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পারে না। আর সব থেকে ভয়ঙ্কর হয়ে উঠেছে গোড়ার চোখ দুটো। গোড়া এখন বেশ বুঝতে পারে সেদিন ওই বলদ দুটো গোড়ার ওই চোখ দেখেই ভয়ে পালিয়ে গেছে। অন্য কারোর কথা বাদই দিলাম, গোড়া নিজেই তার চোখের দিকে তাকাতে পারে না। লাল হয়ে ফুলে আছে চোখটা। নিতাই পর্যন্ত গোড়ার মাকে সেদিন ভাত খেতে খেতে বলছিল, একবার কবরেজ মশাইয়ের কাছে ছেলেটিকে লইয়া যাও। ও চোখের দশা দেখিছ, তাকানো যায়নি কো। কিন্তু কে কাকে নিয়ে যাবে কবিরাজের কাছে? গোড়াকে যে আজকাল মাঠ থেকে নড়ানোই যায় না। গোড়ার মা এই কয়েকদিনে কম কান্নাকাটি করেনি, কম দিব্যিও দেয়নি, তাও কিছু লাভ হয়নি। তবে রাতে যখন ভারী লাঙলটা টানতে টানতে নিয়ে আসে, তখন তার মাঝে মাঝে মনে হয় আর দরকার নেই যাওয়ার ওই অপয়া মাঠে। তবু ভোরবেলা উঠে কিসের টানে যেন গোড়া আবার লাঙলখানা নিয়ে মাঠের দিকে রওনা দেয়। মাঠ থেকে ফেরার পর খিদে পায়, আগুন খিদে, কিন্তু খাবার আর পেটে থাকে না। সব বমি হয়ে যায় মাঝরাতে। আজ আর কুয়োতলায় যায় না গোড়া। গোড়ার মা জানলে মাঝরাতে বিপত্তি বাঁধাবে। জানালা দিয়ে মুখ বার করে পেছনের বাগানে বমি করে গোড়া, কিন্তু তাও কই আর চাপা থাকে। এই শেষ। কাল আবার মাঠে গেলে আমার মরা মুখ দেখবি, এই বলে দিলুম। ধর্মপুত্র যুধিষ্ঠির নাকি মেয়েদের অভিশাপ দিয়েছিল
তাদের পেটে কোনো কথা থাকবে না। এই অভিশাপকে সফল করতে গোড়ার মায়ের জুড়ি নেই। তাই পুকুর পাড়ে কিংবা মুদির দোকানে যখনই কেউ প্রশ্ন তোলে, কি গো দিদি, গোড়ার কি হলো বলো তো? সারা গগন খেদায় আর জমি পেল না। ফণিবাবুর সাথে তো তোমাদের ভালো সদ্ভাব আছে, তাকে বললেও তো তিনি কিছু একটা ব্যবস্থা করে দিতে পারতেন। সেসব ছেড়ে হঠাৎই গলাশির মাঠ নিয়ে পড়লো কেন বলো তো? গোড়ার মা তখনই আঁচলে চোখ মুছতে মুছতে বলে, বুঝি না বাবা, কি এমন পীড়িত জাগলো, ছেলেটারে আমার শেষ করে দেবে ওই মাইয়া। গগন খেদার মানুষ এখন মোটামুটি প্রায় সবাই জেনে গেছে। গোড়া কোনো এক মুখ পুরীর প্রেমে পড়ে তার কথায় গলাশির মাঠে চাষ করতে যায়। নিতাই আর ফণিভূষণের ভয়ে রানীর নামটা অনেক কষ্টে মুখে আনেনি গোড়ার মা। তাই এখনো পর্যন্ত রানীর নামটা কেউ জানে না। অবশ্য যে জানার সে তো জানে। আজকাল মাঠের বাইরে একটা পুরনো বট গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে রানী, সেই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত। আজকাল এর বাড়ি তার বাড়িতে আচার চুরি করতে কিংবা এর বাগানে তার বাগানে আম পাড়তে আর দেখা যায় না রানীকে। সেই নিয়েও অবশ্য কথা হয় গায়ে। খুড়ি জেঠিরা মুখ টিপে হাসে আর বলে, মেয়ে মানুষ বড় হইলে আপনা আপনি কেমন শান্ত হয়ে যায়। আমাদের রানীকেই দেখো না, আর কোথাও দেখা যায় মেয়েটাকে? সত্যি আর কোথাও দেখা যায় না রানীকে। বটের ঝুড়ির আড়ালেই কেটে যায় তার দিনটা। প্রথম প্রথম গোড়ার কাণ্ড দেখে ভীষণ হাসি পেত, আর আজকাল খুব কষ্ট হয়। বুকের ভিতরটা মুচড়ে ওঠে। একটানা কাজ করতে পারে না গোড়া। একে অপটু হাত, তাও আবার শরীরে শক্তি নেই। তাই একটু পরে পরেই গোড়া হাঁপিয়ে যায়। লাঙল ফেলে মাঠের পাশে চিৎপাত হয়ে শুয়ে পড়ে। একদিন আর সহ্য না করতে পেরে বটের ঝুড়ির আড়াল থেকে বেরিয়ে রানী বলল, অনেক হয়েছে, এবার বাড়ি যাও তো দেখি। গোড়া সাথে সাথে কিছু বলতে পারল না। রানীর দিকে তাকিয়ে খালি ঘাঁপাতে লাগলো। অমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন? যাও তো দেখি বাড়িতে। নিজের শরীরের কি হাল হয়েছে সেদিকে খেয়াল আছে তোমার? মা গো মা, তাকানো যায় না মুখের দিকে। আমারে বিয়া করবা? গোড়া তখনই ঠিক কিছু বলতে পারল না। গোড়া আবার সেদিনের মতো জিজ্ঞাসা করল, কিন্তু রানী ঠিক মতো কথা গুছিয়ে উঠতে পারল না। এই কয়েকদিনের চাষ খেলার হাল হকিকত দেখে সে এটুকু বুঝেছে, এইভাবে চললে কোনোদিন চাষ হবে না। তাই সেদিনের মতো জোর দিয়ে বলতে পারছে না যে এ মাঠে ফসল না ফললে সে বিয়ে করবে না। আবার সব ভুলে গিয়ে হ্যাঁ সেটাও বলতে পারছে না অত সহজে। তাই গোড়ার ওই লাল লাল চোখের দিকে তাকিয়ে বলল, নিজের চেহারাটা দেখেছো? চোখ দুটোর কি অবস্থা করেছো? দেখেছি, নিজের চোখ দেখলে নিজেরই ভয় করে। কেমন যেন হাঁপিয়ে হাঁপিয়ে বলল গোড়া, ফসল না ফললে তুমি তো আমারে বিয়া করবা না, তাই না? রানী চোখ নামিয়ে নিল। ওই লাল চোখের দিকে তাকানো যাচ্ছে না। ভয় নয়, লজ্জায়। খুড়িমা ঠিকই বলে, সে একটা পোড়ামুখী, জীবনে কাউকে শান্তিতে থাকতে দেয় না। আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারল না। এক ছুটে পালিয়ে গেল বেশ কিছুটা দূর। তারপর আবার পিছনে ফিরে বলল, হবে, ফসল হবে। তারপর আবার দৌড়ে চলে গেল। আস্তে আস্তে আবার সন্ধ্যা ঘনিয়ে আসছে। লাঙল আর গোড়া দুজনেই মাটিতে হাঁ করে পড়ে আছে। গোড়া জানে আর কিছুক্ষণের মধ্যেই গলাশির মাঠের সেই অপয়া ভূতগুলো আসবে। এখনো কেন এলো না
কে জানে। বেশ কিছুক্ষণ ধরে শুয়ে আছে গোরা। একটুর জন্য চোখটাও বোধহয় বুজে এসেছিল। হঠাৎ মনে হলো কার যেন পায়ের শব্দ। এখন সন্ধ্যা হয়ে গেছে। এ সময় এখানে গলাশির ভূত ছাড়া আর কে আসবে? কিন্তু ভূতের পায়ে কি শব্দ হয়? হয় হয়তো। গোরা আস্তে আস্তে উঠে বসে মাথা ঘোরালো। দুজন লোক কালো কাপড়ে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। লোক না ভূত গোরা ঠিক বুঝতে পারে না, তবে মনে হয় না ভূত। এই কদিনে গোরা অনেকবার ভূতগুলোকে দেখেছে, তাই তাদের চরিত্র গোরা জানে। কিন্তু এরা যেন অন্যরকম। শরীরে শক্তি নেই এই মুহূর্তে উঠে দাঁড়াবার। তবু মনের সবটুকু শক্তি জড়ো করে উঠে দাঁড়ালো গোরা। আর ঠিক সেই সময় যেন বিদ্যুৎ গতিতে একটা কাপড় ছুটে এসে পেঁচিয়ে ধরল গলা। দম বন্ধ হয়ে আসছে গোরার। তারপর গামছার ফাঁসটা আলগা হয়ে গেল। গোরার অত বড় শরীরটা কাটা কলা গাছের মতোই ধপ করে পড়ে গেল। এখনো বোধহয় জ্ঞান আছে একটু একটু। গলার কাছটা অসম্ভব জ্বালা জ্বালা করছে। গোরার ইচ্ছে করছে দুটো হাত দিয়ে নিজের বুকটা একটু চেপে ধরতে, কিন্তু সেটুকুও ক্ষমতা নেই। দু হাত দুদিকেই ছড়িয়ে শুয়ে আছে গোরা। বুকটা আস্তে আস্তে ওঠানামা করছে বটে, কিন্তু যে কোনো মুহূর্তে সেটা বন্ধ হয়ে যেতে পারে। ঠিক এই সময় আবার সেই কালো কালো মুন্ডুগুলো ভেসে উঠল। আজ যেন এদের খুব আনন্দ হয়েছে। সেই বিভৎস জীব বার করা মুখে মুন্ডুগুলো যেন খ্যাক খ্যাক করে হাসছে। বলেছিলাম না ও মাঠে চাষ করিস রে, ফসল ফলবি রে ওই মাঠে। গোরার চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। গোরার বাড়িতে আজ তিল ধারণের জায়গা নেই। গগন খেদার মানুষজন এর আগে গলাশি ভূতের কাজ কারবারের গল্প শুনেছিল। আজ এই প্রথম সে কাণ্ড চোখে দেখল। গলাশির মাঠে চিত হয়ে পড়েছিল গোরা। গোরার গলায় ফাঁসের দাগ। ধার কাছে কোথাও কোনো দড়ি পাওয়া যায়নি। সারা রাত গোরা কাল বাড়ি আসেনি। গোরার মা অনেক কান্নাকাটি করেছে। গাঁয়ের সকলেরই চিন্তায় ঘুম হয়নি। কিন্তু তাই বলে এমন মাঝরাতে গলাশির মাঠে যাবে, এমন বুকের পাটা আর কার আছে? গোরার মা নিতাইয়ের পায়ে পড়ে অনেক কান্নাকাটি করেছে। নিতাই ঢোক গিলতে গিলতে বলেছে, আরে কাঁদিস কেন, আমি দেখছি। দেখছি দেখছি করেও রাত ভোর করেই সে গেছে গলাশির মাঠে। সাহস তারও কিছু কম নয়। গোরা মানতে চাক আর না চাক, বাপ বেটায় যতই ঝগড়া করুক না কেন, আসলে তো সে গোরার বাপ, তাই সাহস তারও কিছু কম নেই। রোজ রাতে সে জঙ্গলে যায়। ফণিভূষণের যত সাগরেদ আছে তাদের থেকে গোরার বাপ নিতাইয়ের দম সবচেয়ে বেশি। কিন্তু তখন তো সাথে অনেক লোক থাকে, তাই বলে এত রাতে গলাশির মাঠ, আর সবচেয়ে বড় কথা হলো সেই মাঠে গিয়ে কি যে দেখতে হবে, সেই কথা ভেবেই তো আরো নিতাইয়ের সারা রাত উঠোনে বসেই কাটিয়ে দিল। ভোর হতে না হতেই সারা গাঁয়ের মানুষ ছুটে গেছে গলাশির মাঠে। গোরার অবস্থা দেখে সকলেরই ধারণা হয়েছে গোরা বুঝি আর বেঁচে নেই। কোনো মতে একটা গরুর গাড়ি চাপিয়ে তাকে নিয়ে আসা হয়েছে বাড়িতে। আমার
কপালটাই পুড়ে গেল গো, আমার ছেলেটার কি হইল গো। বুড়ো কবিরাজ মশাই সেই কখন থেকে নাড়ি টিপে বসে আছে, আর লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। উঠোনের এক কোণায় বসে গোরার মা সেই কখন থেকে এক সুরে কেঁদেই চলেছে। সেই কান্না সময় বুঝে কখনো বাড়ে আবার কখনো কমে। একমাত্র নিতাইয়ের মুখে কোনো কথা নেই। গোরাকে নিয়ে আসার পর সেই যে মুখ গোজ করে বসেছে দাওয়ায়, আর সে মুখে কোনো কথা নেই। কিচ্ছু বুঝছি না নিতাই, ছেলেটার নারী একেবারে বাড়ে একবার কমে, জমে মানুষে টানাটানি চলছে, কিচ্ছু ভালো বুঝছি না। বড় শক্ত জান গো তোমার ছেলের, এই এখনো যুদ্ধ করছে, তবে কতক্ষণ। কবিরাজ মশাই আর কথাটা শেষ করতে পারলেন না। তার আগেই গোরার মা কান্না জুড়ে দিল। নিতাই এবার নড়ে চড়ে বসল। গোরার মাকে ধমক ধমক দিয়ে এতদিন সে মেয়েটার নাম বলা থেকে আটকে রেখেছিল, তবে আজ বোধহয় আর তাকে ধরে রাখা যাবে না। ছেলের এই অবস্থা দেখে কোন মানুষই বা চুপচাপ থাকতে পারে। এবার ধমকে উঠল নিতাই। এই মেয়ে ছেলেকে থামানোর এখন একটাই উপায়, ধমকে ধামকে একবার রান্নাঘরে পাঠাতে হবে। এমন করছে দেখ, যেন ছেলে ওর মেয়েরই গেছে। সে রাত থেকে এক নাগারে ব্যাঁ ব্যাঁ করে কি দিয়ে চলেছে। রাত থেকে যে স্বামীটার পেটে কিছু পড়েনি সে খেয়াল আছে? যা তো দেখি একদমা মুড়ি নিয়ে আসো। নাড়ি গুড়ি জ্বলছে, ও ছেলেটা কিচ্ছু হবে নি, আমার আর মাস জ্বালাবে তারপর মুখ। ওই তো কবিরাজ মশাই কি বললেন শুনলেনি? বড় শক্ত জান, এই ছেলেটা কিচ্ছু হবে নি। যা তো দেখি মুড়ি মাখা নিয়ে আসো। গোরার মা তবু চুপ করে বসে রইল। এতদিন সংসার করেছে সে, নিতাইয়ের ধমকের সুর সে চেনে। এত মানুষ তাদের দাওয়ায় দাঁড়িয়ে আছে, ঘরে ছেলেটা জমের সাথে যুদ্ধ করছে, তাদের মাঝখানে ঠ্যাং ছড়িয়ে বসে নিতাই মুড়ি চিবোবে, এতটাও অমানুষ নয় সে। এটা যে শুধুই তাকে থামানোর জন্য নিতাইয়ের মিথ্যে চেঁচানি, গোরার মা সেটা বোঝে। তাই সে চুপ করে গোঁজ হয়ে বসে রইল আর মনে মনে গজরাতে লাগলো। কিন্তু এই কথাটা তো আর এই প্রথম নয়, এর আগেও বার কয়েক বলেছে সে। তাই সকলেই কম বেশি ওই বেনামি মুখপুরীর সাথে পরিচিত। এতদিন ব্যাপারটাকে কেউ অত গুরুত্ব দেয়নি, কিন্তু আর তো চুপ থাকা যায় না। সকলের বাড়িতেই শক্ত সামর্থ্য ছেলে আছে। গোরার তো না হয় যা হওয়ার হয়ে গেছে, ও ছেলে আর বাঁচবে কিনা ঠিক নেই। নিজের ঘরের ছেলেগুলোকে তো বাঁচাতে হবে। তাই সেই খুড়িমা এসে ফিস ফিস করে গোরার মাকে জিজ্ঞাসা করল, হব হব আর কতদিন ঠেকে ঠেকে রাখবে? এবার তো ছেলেটা মরতে বসেছে, এবার তো অন্তত মুখটা খোলো। কোন আবাগির বেটি তোমার এই সর্বনাশটা করলো, তার নামখানা তো বলো এইবার, সকলে জানুক। কি আর বলবো বুড়িমা, সব আমার কপাল। না, ওই নাম মুখে আনার সাহস নেই গোরার মায়ের। ছেলের মরা শরীর কোলে করে বসে থাকলেও হবে না। ও নাম একবার মুখে আনলে যে তার ঘর বাড়ি সব পুড়ে ছারখার হয়ে যাবে। হাড়ু গোয়ালা এবার এগিয়ে এসে বসলো নিতাইয়ের পাশে। বলি ও নিতাই, কবিরাজ মশাইকে দেখেছো? খুব ভালো, কিন্তু এই রোগ কি আর তিনি